বাবর, আজকে দাদুর বলা গল্পটা আমার মাথা থেকে বের হচ্ছে না। ভাবলে অবাক লাগে, আমরা আসলে মাটির নিচের গ্রামে থাকি, অথচ ওপরের মানুষরা কিছুই জানে না। ঠিকই বলেছিস রাহি। আমি তো কতবার ভেবেছি ওপরে যারা মাঠে কাজ করে তারা কি কখনো আন্দাজ করতে পারে নিচে এত বড় একটা গ্রাম চলে। আজকে চল পুকুরটার কাছে যাই, দেখি ওপরের আলো ঠিক কতখানি নিচে আসে। আমি গতকাল দেখলাম একটা পাতার ছায়াও মাটির নিচে দেখা যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, আমারও খুব কৌতূহল হচ্ছে। শুনেছি সকালবেলায় আলো আরও পরিষ্কার দেখা যায়, এমনকি মাঝে মাঝে মাছের ছায়াও বোঝা যায়। দাদু বলছিলেন পুকুরের দেয়ালে নাকি ফাটল ধরেছে, তাই কাল একটু জল নেমেছিল। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে তো আমাদের সাবধানে থাকতে হবে। ঠিকই, কিন্তু আমি ভাবছি এটা যদি বড় হয়ে যায় তাহলে তো জল হুড়মুড় করে নেমে আমাদের গ্রাম ডুবে যেতে পারে। তাই আজকেই গিয়ে দেখি। তুই জানিস, রহিম কাকা বলল আজ তাকে নাকি বাজারে যেতে হবে। যদি আমাদের সঙ্গে নিয়ে যায় তাহলে আমরা প্রথমবার মাটির উপরের বাজারটা দেখতে পাব। ওমা, সেটা তো দারুণ হবে রে। শুনেছি বাজারে নানান রকম বাদ্যযন্ত্র, খেলনা আর মাটির হাঁড়িপাতি পাওয়া যায়। আমি যদি যেতে পারি একটা ছোট্ট বাঁশি কিনব। চিন্তা কর, যদি আমরা ওপরের লোকদের সঙ্গে দেখা করে ফেলি, তারা যদি জিজ্ঞেস করে তোমরা কোথা থেকে আসলে, তখন কি বলবো? আমি বলবো আমরা মাটির নিচের গোপন গ্রাম থেকে এসেছি। আর দেখব তারা কতটা অবাক হয়। যদিও দাদু বলেছে কাউকে জানাতে নেই। তুই দেখেছিস গ্রামের সবাই কত মিলেমিশে কাজ করে। কাল যখন পুকুর ফেটেছিল তখন তো মালা খালা থেকে শুরু করে পলাশদা সবাই ছুটে গিয়েছিল। হ্যাঁ রে, আমি নিজে দেখেছি মতি কাকা কি দ্রুত কাঁদার মিশ্রণ বানাচ্ছিল। আমাদের গ্রামের সহযোগিতার মতো জিনিস আর কোথাও দেখিনি। শোন, দাদু বলেছে আসলে আমাদের গ্রামের নিচেও নাকি আরও একটি ফাঁপা গুহা আছে। সেই জায়গাটা নাকি বিপজ্জনক, তাই কেউ যেতে দেয় না। তুই যাই বলিস রাহি, আমার কিন্তু ভীষণ ইচ্ছে করছে একদিন গিয়ে দেখার। জানি দাদু রাগ করবে, তবু কৌতূহলটা সামলানো খুব কঠিন। চল, আজ বিকেলে রহিম কাকার সঙ্গে দেখা করি। যদি ওনার বলদগাড়িতে একটু চড়তে পারি তাহলে তো মাটির ওপরের পথও দেখা হবে। আমি তো রেডি আছি রে, তবে দাদুকে না বলে যাবি না। দাদু জানলে পরে আবার লাঠি হাতে নিয়ে খোঁজে বের হবে। তুই কি লক্ষ্য করেছিস আমাদের গ্রামের ছাদটা গুহার মতো হলেও মাঝে মাঝে ওপরের হাওয়া এসে লাগে? খুব ঠান্ডা, খুব স্বস্তি লাগে। হ্যাঁ রে, সেটা আসলে গাছেদের শেকড় আর মাটির ফাঁক দিয়ে আসে। প্রকৃতির এমন কারুকাজ দেখে আমি তো দারুণ অবাক হই। চল, এখনই বেরোই। আজকে আমরা ঠিক করলাম পুকুরের আলো দেখব, রহিম কাকাকে ধরব আর বাজারে যাওয়ার চেষ্টা করব। কেমন? দারুণ! আজকে হবে সবচেয়ে অ্যাডভেঞ্চারের দিন। চল, আজ মাটির নিচের গ্রামের দুই নায়ক অভিযান শুরু করি। সমীর, তুমি একটু তাড়াতাড়ি কাঠগুলো এনে দাও তো। রান্নার চুলাটা ঠিকভাবে ধরছে না আজ। সকালে জুহিটাকে ভাত খাওয়াতে হবে, আর এত দেরি হলে ও যে রাগ করে বসবে। আচ্ছা আচ্ছা, দেরি করছি না। আজ সকালে কাঠগুলো একটু ভিজে গিয়েছে, বৃষ্টির ছাটা লেগে। আমি শুকনো কাঠগুলো এনে দিচ্ছি। চুলা এবার ঠিক হতে জ্বলবে। তুমি খেয়াল করেছ, আজ গ্রামের ওপর দিয়ে একটা অদ্ভুত বাতাস বয়ে গেল। মনে হলো যেন কোথাও কোনো ফাটল থেকে হাওয়া ঢুকছে। হ্যাঁ, ঠিকই বলেছ। আমি দুপুরে গুহার মুখের দিকে দেখেছি, ওখানে একটু মাটি নড়ে গিয়েছিল। হয়তো পুকুরের দিক থেকে হাওয়া আসছে। আমাদের সাবধান থাকা উচিত। তুমি না থাকলেই চুলা চালানো কত কঠিন হয়ে যেত। আগুন ধরানো থেকে শুরু করে মাটি মেখে আগুনের মুখ ঘষা, সবটা তোমাকেই করতে হয়। আর তুমি কি কম করো? রান্নাটা ঠিকমতো না হলে পুরো গ্রামই তো তোমার দিকে তাকিয়ে থাকে। তোমার হাতের ভাত আর সবজি খেতে সবাই মুখে হাসি এনে ফেলে। শোনো, রাহিরা আজকে পুকুরের আলো দেখতে যাবে বলছে। আমি ভয় পাচ্ছি, সেখানে আবার ফাটল দেখা দিলে ছেলেপেলেরা বিপদে পড়বে। ঠিকই বলেছ। আমি একটু পরে গিয়ে দেখে আসব। রহিম কাকাকে বলবো যেন ছেলেদের নজরে রাখে। ওরা তো দৌড়াদৌড়ি করতে করতে সব ভুলে যায়। আমাদের এই মাটির নিচের গ্রামে থাকার যে শান্তি, তা ওপরের গ্রামে নেই। তুমি জানো, কখনো কখনো মনে হয় আমরা যেন কোনো গোপন পৃথিবীতে বাস করি। তাই তো। উপরের দুনিয়া মানুষে মানুষে কলহে করা, কিন্তু এখানে সবাই মিলেমিশে কাজ করে। এটা আমাদের গ্রামের সবচেয়ে বড় আশীর্বাদ।
তুমি কি আজ পুকুরের পানি একটু দেখে যেতে পারবে? শুনলাম গতকাল আবার একটু চাপ বাড়ছিল। আমি খুব চিন্তায় আছি। হ্যাঁ, আজই দেখে আসব। যদি দেওয়ালে আবার ফাটল ধরে তাহলে পলাশকে ডাকতে হবে। ওর হাতে কাজটা খুবই নিখুঁত হয়। জানো, আজ জুহি আমাকে জিজ্ঞেস করছে, মা, আমরা কি কখনো মাটির উপরে গিয়ে খেলতে পারবো? আমি কিভাবে বোঝাই যে উপরের দুনিয়াটা আমাদের মতো নিরাপদ নয়? একদিন অবশ্যই নিয়ে যাব, তবে এখন না। ওরা একটু বড় হলে আমরা সবাই মিলে ওদের নিয়ে ওপরের বাজারে ঘুরে আসব। ওদেরও দুনিয়া দেখা উচিত। তুমি গতকাল যে ঘরের গাধাটা এনে দিলে, সেটা দিয়ে ঘরের ছাদটা বেশ শক্ত হয়েছে। রাতে মনে হচ্ছিল বাতাসও ঢুকতে পারছে না। ভালোই ঘুম হয়েছে। আমি চেষ্টা করেছি যতটা পারি ভালো করে বানাতে। গুহার ভেতরে আর্দ্রতা একটু বেশি থাকে, তাই ছাদ না শক্ত করলে জল পড়ে ঘর নষ্ট হয়ে যেত। তুমি কি কখনো ভেবেছ, যদি মাটির ওপরেই থাকতাম তাহলে আমাদের জীবনটা কেমন হতো? হয়তো আলাদা আলাদা ঘর, কাঁচা রাস্তা আর বড় বাজার থাকত। হা হা, হয়তো তাই। কিন্তু সেই জীবনটায় আমরা কি এতটা শান্তি পেতাম? আমি মনে করি এই মাটির নিচের গ্রামের প্রতিটি দিনই আমাদের জন্য আশীর্বাদ। চলো, আজকে রাতে সবাইকে একটু ভালোভাবে খাওয়াই। গতকালের দুশ্চিন্তার পর আজ সবাইকে একটু আনন্দ দেওয়া দরকার। হ্যাঁ, তাই করি। তুমি রান্না করো, আমি গাছের ডাল কেটে এনে আগুন আরও জ্বালিয়ে দিচ্ছি। আজ রাতে যেন পুরো গ্রামে যেন উষ্ণতার আলো ছড়িয়ে পড়ে। আজ সকালে গুহার মুখটার দিকে গেলে দেখি একটু ঠান্ডা হাওয়া ঢুকছে। মনে হচ্ছে ওপরের পুকুরের পাশটা আবার নড়ে চড়ে উঠছে। বয়স তো হয়েছে, তবু গ্রামের চিন্তা না করে থাকা যায় না। হ্যাঁ গো, তুমি এত বয়সে সবকিছু নিয়ে এত ভাবো। আজকেই পলাশকে ডাকতে বলো। ওর হাতেই মাটি আর কাঠামোর কাজ সবচেয়ে ভালো হয়। আমরা যতদূর পারি সাবধান থাকব। রাহি আর বাবরকে আজকে দেখলাম গুহার অনেক ভেতর পর্যন্ত ঢুকে গেল। আমি ডাকতেই ওরা হাসতে হাসতে পালালো। ছেলেপেলেগুলো খুব দুঃসাহসী হয়ে গেছে। ওসব বাচ্চারা তো আর তোমার বকুনি ভয় পায় না। তবে তুমি একদিন গল্পের মাধ্যমে বোঝাও বিপদ কোথায়। তোমার গল্প শুনলেই ওরা চুপ করে যায়। জানো, যখন আমরা প্রথম এই মাটির নিচের গ্রাম বানিয়েছিলাম তখন কি কষ্টই না হয়েছিল। আলো হাওয়া কিছুই ঠিক ছিল না। ধীরে ধীরে সব গড়ে তুলেছি। সেই সময় তো আমি তোমার পাশে ছিলাম সব সময়। মনে আছে কত রাত না খেয়ে কাটিয়েছি শুধু গাছের শেকড় পরিষ্কার করতে করতে? এখন সেই কষ্টের ফল, এত সুন্দর গ্রাম। আজকে মনে হচ্ছে কোমরপা যেন একটু বেশি ব্যথা করছে। মাটির কাজ তো বেশ ভারী। কাল যেটুকু মাটি পরিষ্কার করলাম তার ধকলটা যাচ্ছে না। এসো, বসো, আমি একটু তেল গরম করে মালিশ করে দিচ্ছি। বয়স হলে শরীরটাও তো আমাদের সঙ্গে বার্ধক্যে পা বাড়ায়। নিজেকে একটু বিশ্রাম দিতে শেখো। আমি ভাবছিলাম একদিন রাহি বাবরদের নিয়ে উপরের গ্রামের ইতিহাসটা বলবো। ওরা জানে না এই গ্রামের জন্মকথা কতটা সংগ্রামের। বলো, অবশ্যই। ওরা শুনলে বুঝতে শিখবে কেন এত বছর ধরে আমরা মাটির নিচে থাকি। আর তোমার গল্প তো সবসময় সবাইকে মুগ্ধ করে। রহিম কাকা, আজ আপনার বলদগুলোকে দেখলাম খুব চুপচাপ দাঁড়িয়ে আছে। ওরা কি আজ বাজারে যাবে না? আমি তো ভেবেছিলাম আপনাদের সঙ্গে একটু দূর পর্যন্ত হাঁটব। আরে না রে জুহি, ওরা চুপচাপ মানেই কিন্তু অসুস্থ না। আজ সকালে অনেক মাল তুলতে হবে বলে ওদের বিশ্রাম দিচ্ছি। তবে তুই চাইলে একটু পরে সঙ্গে যেতে পারিস। কাকা, বলদ গাড়িতে চড়তে আমার ভীষণ ভালো লাগে। যখন গরুগুলো টানতে থাকে মনে হয় আমি যেন বাতাসের সঙ্গে দৌড়াচ্ছি। তুই তো গ্রামের সবচেয়ে হালকা মেয়ে। তোর মতো 2-3টে বাচ্চা চললেও বলদদের কোনো সমস্যা হয় না। তবে ধরাধরি করে বসবি, পড়ে গেলে কষ্ট হবে। কাকা, আপনি কি জানেন আজ মাটি থেকে একটু ঠান্ডা বাতাস উঠছিল? মনে হচ্ছে উপরের পুকুরটা আবার নড়ছে। আমি ভয়ে ছিলাম। আমি দেখেছি সেই ব্যাপারটা। আজ দুপুরে পুকুরের পাশটা দেখে আসব। তুই দুশ্চিন্তা করিস না। গ্রামে যতদিন আমি আছি কেউ তোমাদের ক্ষতি হতে দেব না। আপনার বলদদের নাম কি কাকা? আমি তো কখনো ঠিক মনে রাখতে পারি না। একটার নাম মনে হয় বসু, আরেকটার নাম গোপাল। ঠিকই মনে রেখেছিস। বড়টাকে সবাই বসু বলে, আর একটু ছোটটাই গোপাল। দুটোকেই আমি নিজের ছেলের মতো দেখি। আপনি কি আজ বাজার থেকে আমার জন্য একটা ছোট্ট কাঠের বাঁশি আনতে পারবেন? শুনেছি উপরের বাজারে নাকি খুব সুন্দর বাঁশি পাওয়া যায়। অবশ্যই আনব রে। তুই তো কখনো কিছু চাইস না। আজ তোর জন্য একটা রঙিন বাঁশি আনব, যেন বাজালে
পুরো গ্রামে সুর ভেসে বেড়ায়। কাকা, আপনি যখন বাজারে যান একা একা কি ভয় লাগে না? সেখানে তো অনেক লোক থাকে। আমার হলে ভয় লাগতো। ভয় কিসের? আমি তো ছোটবেলা থেকেই পথে পথে ঘুরছি, আর বলদ দুটো আমার সাথে থাকলে তো মনে হয় দুজন পাহারাদার পাশে আছে। আজ সকালে মালা খালার বাড়িতে গিয়ে দেখলাম ওরা রান্না করছে। আপনি কি বাজার থেকে কখনো মশলা বা কিছু এনে দেন ওদের জন্য? হ্যাঁ রে, প্রায়ই আনি। গ্রামের সবাই আমাকে কিছু না কিছু দিতে বলে। কেউ মশলা, কেউ লবণ, কেউ আবার নুড়ি পাথর পর্যন্ত আনাতে বলে। রাহি